অর্থমন্ত্রীর গায়ে বৃদ্ধের ছুঁড়ে মারা জুতার ঘটনায় চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এত মানুষের সামনে এমন অপমান তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। গাড়িতে উঠে রাগে তার মুখ লাল হয়ে যায়। পাশে বসা দেহরক্ষীদের দিকে তাকিয়ে তিনি বলেন, শেহজাদ চৌধুরী আজ আমার সম্মান নষ্ট করেছে। আমি ওকে এমন শিক্ষা দেব যেন জীবনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। অন্যদিকে শেহজাদ চৌধুরী চুপচাপ চাচার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকে। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, যে মানুষ গরিবের কষ্টের টাকা লুট করে ব্যাংকের মাধ্যমে নকল নোট ছড়িয়ে দেয়, সে কোনোভাবেই মানুষের নেতা হতে পারে না। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, এবার আর শুধু প্রতিবাদ নয়, দুর্নীতির মূল শিকতেই আঘাত করতে হবে। সততা ব্যাংকের ভেতরে যে কালো টাকার পাহাড় তৈরি হয়েছে, সেই টাকার প্রকৃত মালিক সাধারণ মানুষ। সেই টাকা আবার তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে। এদিকে ফাতেমা নিজের ঘরে বসে কান্না করছে। রিশাদের হুমকি তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ৫০ লাখ টাকা না দিলে সে শেহজাদের কাছে সব সত্য বলে দেবে। অনেক ভেবেও কোনো উপায় না পেয়ে ফাতেমা শেষ পর্যন্ত ব্যাংকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে সততা ব্যাংকে গিয়ে টাকা তোলার আবেদন করে। ঠিক সেই সময় অন্য একটি কাজে ব্যাংকে আসা শেহজাদের চোখ পড়ে ফাতেমার দিকে। এত বড় অঙ্কের টাকা তুলতে দেখে তার মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে। তাই ফাতেমাকে কিছু না বলে দূর থেকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। ব্যাংক থেকে বের হতেই রিশাদের ফোন আসে। সে ফাতেমাকে শহরের বাইরে একটি নির্জন গুদামঘরে যেতে বলে। ভয়ে কাঁপতে কাঁপতে ফাতেমা সেখানে পৌঁছে টাকার ব্যাগ রিশাদের হাতে তুলে দেয়। কিন্তু রিশাদ শুধু টাকা নিয়েই থামে না। সে জানায় এখন থেকে ফাতেমাকে তার সব নির্দেশ মেনে চলতে হবে, না হলে শেহজাদের কাছে সব সত্য প্রকাশ করে দেবে। ঠিক তখনই দূর থেকে পুরো ঘটনাটি দেখে ফেলে শেহজাদ। সে এগিয়ে আসতেই রিশাদ দ্রুত তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে হুমকি দিয়ে বলে, আজ তুমি শুধু শুরুটা দেখলে, সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে। ফাতেমা কান্নায় ভেঙে পড়লেও কিছুই বলতে পারে না। শেহজাদ শুধু বুঝতে পারে তাকে কেউ জোর করে এই পরিস্থিতিতে ফেলেছে। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয়, অর্থমন্ত্রী আর রিশাদের পুরো চক্র ভেঙে না দেওয়া পর্যন্ত সে থামবে না। শেহজাদ ফাতেমাকে বাড়ি পৌঁছে দিয়ে আর কোনো প্রশ্ন করে না। সে বুঝতে পারে ভয় আর চাপের মধ্যে থাকা একজন মানুষের কাছ থেকে সত্য বের করা সম্ভব নয়। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে, ফাতেমার চোখের এই কান্নার কারণ সে যেভাবেই হোক খুঁজে বের করবে। বাড়ি ফিরে সে তার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন বন্ধুকে ডেকে পাঠায়। সবাই একসঙ্গে বসে সততা ব্যাংকের দুর্নীতির তথ্য জোগাড় করতে শুরু করে। ব্যাংকের সাবেক এক কর্মচারী তাদের জানায়, প্রতিদিন কোটি কোটি টাকা গোপনে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয় এবং সেই টাকার হিসাব সরকারি কাগজে দেখানো হয় না। আরও জানা যায়, গরিব মানুষ টাকা তুলতে এলে অনেক সময় তাদের অজান্তেই নকল নোট ধরিয়ে দেওয়া হয়। এই তথ্য শুনে শেহজাদের রাগ আরও বেড়ে যায়। সে বলে এই টাকা কোনো ব্যক্তির নয়, এই টাকা দেশের মানুষের। তাই এই টাকার বিচারও জনগণই করবে। অন্যদিকে অর্থমন্ত্রীও বসে নেই। তিনি নিজের ব্যক্তিগত অফিসে রিশাদকে ডেকে পাঠান। রিশাদ সব ঘটনা খুলে বললে অর্থমন্ত্রী বুঝতে পারেন শেহজাদ খুব দ্রুত তাদের পরিকল্পনার কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকের নিরাপত্তা দ্বিগুণ করার নির্দেশ দেন। সিসিটিভি বাড়ানো হয়, ভল্টের নিরাপত্তা বদলে দেওয়া হয় এবং গোপনে কয়েকজন অস্ত্রধারী লোককে শেহজাদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়। এদিকে ঋতু সারারাত ঘুমাতে পারে না। শেহজাদের বলা কথাগুলো বারবার তার কানে বাজতে থাকে, আমার স্মৃতিশক্তি ছিল না, তাই এই বিয়ের কোনো মূল্য আমার কাছে নেই। কষ্টে ভেঙে পড়লেও সে আল্লাহর কাছে দোয়া করে, যদি তাদের সম্পর্কের মধ্যে সামান্য সত্যিকারের ভালোবাসাও থেকে থাকে, তাহলে যেন সব ভুল বোঝাবুঝির শেষ হয়। অন্যদিকে ফাতেমাও নিজের অপরাধবোধে ভুগতে থাকে। সে চায় শেহজাদকে সব সত্য বলে দিতে, কিন্তু রিশাদের হুমকি তাকে থামিয়ে রাখে। ঠিক সেই সময় খবর আসে, স্টেশনে শেহজাদের মতো দেখতে একজন যুবককে দেখা গেছে, যে একজনের পকেট মেরে পালিয়ে গেছে।
খবরটি মুহূর্তের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করে, শেহজাদ কি তাহলে বদলে গেছে, নাকি সত্যিই তার মতো দেখতে আরেকজন মানুষ শহরে এসেছে। এই খবর যখন শেহজাদের কানে পৌঁছায় তখন সেও হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই সেই রহস্যময় যুবক দূরে দাঁড়িয়ে শেহজাদের একটি ছবি হাতে নিয়ে মুচকি হেসে বলে, অবশেষে তোমার সঙ্গে আমার দেখা হওয়ার সময় এসে গেছে। শেহজাদ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে একটাই প্রশ্ন, সত্যিই কি তার মতো দেখতে আরেকজন মানুষ এই শহরে এসেছে। সে স্টেশনের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর একটি দোকানের ক্যামেরায় সেই রহস্যময় যুবকের ছবি দেখা যায়। ছবিটি দেখে শেহজাদ নিজেই কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে যায়, যেন আয়নায় নিজেরই আরেকটি প্রতিচ্ছবি দেখছে। পার্থক্য শুধু পোশাক আর চোখের দৃষ্টিতে। যুবকের চোখে ভয় নেই, বরং এক ধরনের বেপরোয়া আত্মবিশ্বাস। ঠিক তখনই তার বন্ধু জানায়, ওই যুবককে শেষবার রেললাইনের পাশের বস্তি এলাকায় দেখা গেছে। শেহজাদ সেখানে গিয়ে জানতে পারে, সবাই তাকে গোলাম নামে চেনে, কিন্তু কেউ তার আসল পরিচয় জানে না। কেউ বলে সে এতিম, কেউ বলে বহু বছর আগে ট্রেন দুর্ঘটনায় পরিবার হারিয়েছে। শেহজাদের সন্দেহ আরও বাড়তে থাকে। সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক এই যুবকের সঙ্গে দেখা করতেই হবে। ঠিক সেই সময় দূর থেকে রহস্যময় যুবকটি শেহজাদকে দেখে ফেলে। দুজনের চোখাচোখি হয়। কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকার পর যুবকটি হঠাৎ দৌড় দেয়। শেহজাদও তার পিছু নেয়। শুরু হয় রেল লাইনের পাশ দিয়ে টানটান ধাওয়া। কিন্তু শেষ মুহূর্তে একটি মালবাহী ট্রেন চলে আসায় যুবকটি পালিয়ে যেতে সক্ষম হয়। যাওয়ার আগে সে শুধু একটি কথা বলে যায়, যা খুঁজ, তার উত্তর তোমার কাছেই আছে। রহস্যময় যুবকের কথা শেহজাদের মাথায় ঘুরতে থাকে। এদিকে অর্থমন্ত্রী খবর পেয়ে যায় যে শেহজাদ এখন শুধু ব্যাংকের পেছনেই নয়, নতুন এক রহস্যেরও খোঁজ করছে। তিনি বুঝতে পারেন, সময় থাকতে শেহজাদকে থামাতে না পারলে তার সব গোপন তথ্য প্রকাশ হয়ে যাবে। তাই তিনি নিজের বিশ্বস্ত লোকদের নির্দেশ দেন, শেহজাদকে যেকোনো মূল্যে ব্যস্ত রাখতে হবে। অন্যদিকে রিশাদ আবার ফাতেমার সঙ্গে যোগাযোগ করে। এবার সে টাকা নয়, ব্যাংকের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চায়। ফাতেমা রাজি না হলে রিশাদ হুমকি দেয়, এবার শুধু শেহজাদ নয়, ঋতুর জীবনও নষ্ট করে দেবে। ভয়ে ফাতেমা আবারও অসহায় হয়ে পড়ে। সেই রাতে শেহজাদ তার বন্ধুদের নিয়ে সততা ব্যাংকের আশপাশ পর্যবেক্ষণ করে। তারা দেখতে পায়, গভীর রাতে কয়েকটি গাড়িতে করে বড় বড় বাক্স ব্যাংকের ভল্ট থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। শেহজাদ বুঝে যায়, কালো টাকা সরিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। খুব দ্রুত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরদিন ভোর থেকেই শেহজাদ এবং তার বিশ্বস্ত বন্ধুরা সততা ব্যাংকের চারপাশে নজরদারি শুরু করে। ব্যাংকে কারা প্রবেশ করছে, কারা বের হচ্ছে, কোন সময় নিরাপত্তারক্ষী বদল হচ্ছে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে নোট করা হয়। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারে, প্রতিদিন গভীর রাতে একটি বিশেষ গাড়ি ব্যাংকের পেছনের গেট দিয়ে ঢুকে আবার কিছুক্ষণ পর বেরিয়ে যায়। আশ্চর্যের বিষয়, সেই গাড়ির কোনো সরকারি রেকর্ড নেই। শেহজাদ সিদ্ধান্ত নেয়, আজ রাতেই গাড়িটিকে অনুসরণ করা হবে। রাত 12টার পর গাড়িটি ব্যাংক থেকে বের হতেই তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু নেয়। অনেকটা পথ যাওয়ার পর গাড়িটি একটি পরিত্যক্ত গুদামে ঢুকে পড়ে। সেখান থেকে বড় ট্রাঙ্ক নামানো হয়। শেহজাদ ও তার বন্ধুরা লুকিয়ে পুরো দৃশ্য দেখছিল। একটি ট্রাঙ্ক খুলতেই দেখা যায়, ভেতরে শুধু টাকার বান্ডিল। কিছু আসল, কিছু নকল। শেহজাদ তখন বুঝতে পারে, এই গুদামই অর্থমন্ত্রীর কালো টাকার গোপন ভাণ্ডার। ঠিক সেই সময় তাদের একজন অজান্তেই একটি লোহার ড্রামে ধাক্কা দেয়। বিকট শব্দে সবাই সতর্ক হয়ে যায়। গুদামের ভেতর থেকে অস্ত্রধারীরা বেরিয়ে আসে। শুরু হয় ধাওয়া। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে শেহজাদ ও তার বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আসে।
তবে পালানোর আগে শেহজাদ নিজের মোবাইলে পুরো ঘটনার ভিডিও ধারণ করতে সক্ষম হয়। সে বুঝতে পারে এই ভিডিওই অর্থমন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। গুদামের ঘটনায় অর্থমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বুঝে যায় শেহজাদ এখন শুধু সন্দেহ করছে না, তার হাতে প্রমাণও চলে এসেছে। তাই সে রিশাদকে ডেকে বলে যেভাবেই হোক শেহজাদের মোবাইলটি উদ্ধার করতে হবে। অন্যদিকে শেহজাদ ভিডিওটি নিরাপদে সংরক্ষণ করে এবং তার বন্ধুদের বলে যদি তার কোনো ক্ষতি হয় তাহলে এই ভিডিও যেন সরাসরি সংবাদ মাধ্যমে পৌঁছে যায়। এদিকে ফাতেমা সবকিছু সহ্য করতে না পেরে শেহজাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে কাঁদতে কাঁদতে স্বীকার করে রিশাদ দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছে এবং ৫০ লাখ টাকাও সেই কারণেই তুলতে বাধ্য হয়েছে। শেহজাদ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে তুমি যদি আগে সত্যিটা বলতে তাহলে এত দূর পরিস্থিতি গড়াত না। কিন্তু এখনো সময় আছে, আমরা একসঙ্গে লড়ব। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা রহস্যময় যুবক তাদের কথোপকথন লক্ষ্য করে। সে নিজের পকেট থেকে একটি পুরনো লকেট বের করে তাকিয়ে থাকে। লকেটের ভেতরে থাকা ছবিটি দেখে বোঝা যায় ছবির একজন শেহজাদের মতো দেখতে। যুবকটি মৃদু হেসে বলে আর বেশি দেরি নেই, খুব শিগগিরই সব সত্য সামনে চলে আসবে। তার এই কথার মধ্য দিয়েই আরও বড় রহস্যের ইঙ্গিত রেখে পরবর্তী ঘটনার সূচনা হয়। পরদিন সকালে শেহজাদ তার বন্ধুদের নিয়ে একটি গোপন বৈঠকে বসে। সে সবার সামনে অর্থমন্ত্রীর গুদামের ভিডিও চালিয়ে দেখায়। ভিডিও দেখে সবাই বুঝে যায় এতদিন যে দুর্নীতির কথা মানুষ শুধু শুনেছে, আজ তার বাস্তব প্রমাণ তাদের হাতে। শেহজাদ বলে এই ভিডিও এখনই প্রকাশ করলে অর্থমন্ত্রী সব প্রমাণ নষ্ট করে ফেলবে। আমাদের আগে তার পুরো নেটওয়ার্ক ধরতে হবে। সবাই তার পরিকল্পনায় সম্মতি দেয়। এদিকে অর্থমন্ত্রীও বুঝতে পারে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সে নিজের লোকদের নির্দেশ দেয় আজ রাতের মধ্যেই গুদামের সব টাকা অন্যত্র সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি শেহজাদকে জীবিত বা মৃত যেভাবেই হোক ধরে আনার আদেশ দেয়। রাত নামতেই শহরের বিভিন্ন দিক থেকে কয়েকটি ট্রাক গুদামের দিকে রওনা হয়। শেহজাদও তার দল নিয়ে আগে থেকেই আশপাশে অবস্থান নেয়। ঠিক যখন ট্রাকগুলো গুদাম থেকে বের হতে শুরু করে তখন তারা গোপনে প্রতিটি গাড়ির ভিডিও ধারণ করতে থাকে। কিন্তু হঠাৎই তাদের উপস্থিতি টের পেয়ে যায় অর্থমন্ত্রীর লোকজন। মুহূর্তের মধ্যেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শেহজাদ একটি ট্রাকের পিছু নিলেও শেষ মুহূর্তে রাস্তা আটকে দেওয়ায় ট্রাকটি পালিয়ে যায়। তবে পালানোর সময় একটি ট্রাঙ্ক রাস্তার ওপরে ভেঙে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে হাজার হাজার নোট। সাধারণ মানুষ এগিয়ে এসে দেখে আসল টাকার সঙ্গে নকল নোটও মিশে আছে। সবাই বুঝতে শুরু করে ব্যাংকের ভেতরে বড় ধরনের প্রতারণা চলছে। এই দৃশ্য মোবাইলে ধারণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই পুরো শহরে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গোলামের মুখে সত্য শুনে শেহজাদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এতদিন যাকে রহস্যময় অপরিচিত মানুষ ভেবেছিল সেই তার যমজ ভাই, এটা যেন বিশ্বাসই করতে পারছিল না। গোলাম জানায় ছোটবেলায় ট্রেন দুর্ঘটনার পর একটি চোরচক্র তাকে তুলে নিয়ে যায়। সেই চক্রের কাছেই বড় হয়েছে সে। বেঁচে থাকার জন্য পকেটমারি, চুরি আর নানা অপরাধ করতে বাধ্য করা হয়েছিল তাকে। কিন্তু বড় হওয়ার পর সে বুঝতে পারে যারা তাকে মানুষ করেছে তারাই দেশের বড় অপরাধীদের হয়ে কাজ করে। অর্থমন্ত্রীর কালো টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর কাজেও তাকে ব্যবহার করা হয়েছে বহুবার। তাই সে অনেক গোপন তথ্য জানে। গোলাম শেহজাদকে জানায় সততা ব্যাংকের নিচে একটি গোপন টানেল রয়েছে। সেই টানেল দিয়েই রাতের অন্ধকারে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, ব্যাংকের ভল্টে যে টাকা থাকে তার একটি বড় অংশই নকল নোট দিয়ে বদলে ফেলা হয়। শেহজাদ বুঝতে পারে এটাই অর্থমন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। সে সিদ্ধান্ত নেয় আজ রাতেই টানেলের ভিডিও সংগ্রহ করবে। এদিকে অর্থমন্ত্রী জানতে পারে গোলাম শেহজাদের সঙ্গে হাত মিলিয়েছে। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ভাড়াটে খুনিদের নির্দেশ দেয় শেহজাদ আর গোলাম
দুজনকে একসঙ্গে শেষ করে দিতে হবে। রাত গভীর হলে দুই ভাই গোপনে ব্যাংকের পেছনের টানেলে ঢুকে পড়ে। সেখানে তারা দেখতে পায় কয়েকজন লোক ট্রলিতে করে টাকার বাক্স নিয়ে যাচ্ছে। শেহজাদ সবকিছু ক্যামেরাবন্দি করতে শুরু করে। ঠিক তখনই তাদের উপস্থিতি টের পেয়ে যায় নিরাপত্তারক্ষীরা। মুহূর্তের মধ্যে টানেলের ভেতর শুরু হয় ধাওয়া। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে দুই ভাই টানেল থেকে বেরিয়ে এলেও এবার তাদের হাতে এমন প্রমাণ চলে আসে যা অর্থমন্ত্রীর সাম্রাজ্য ধ্বংস করে দিতে যথেষ্ট। অর্থমন্ত্রী বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই সে শেষ চাল হিসেবে শেহজাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর সিদ্ধান্ত নেয়। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হয় যে ব্যাংকের টাকা লুটের মূল পরিকল্পনাকারী নাকি শেহজাদ নিজেই। পুলিশও তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে শেহজাদ আত্মগোপনে চলে যায়, কিন্তু পালিয়ে নয়, বরং শেষ আঘাতের প্রস্তুতি নিতে। ঠিক সেই সময় রহস্যময় যুবক আবার তার সামনে এসে দাঁড়ায়। এবার সে পালায় না। শান্ত গলায় বলে, তুমি আমাকে খুঁজছ, আমিও অনেক দিন ধরে তোমাকে খুঁজছি। শেহজাদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যুবকটি পকেট থেকে সেই পুরনো লকেট বের করে শেহজাদের হাতে দেয়। লকেট খুলতেই শেহজাদ দেখতে পায় সেখানে একটি পুরনো পরিবারের ছবি। ছবিতে থাকা ছোট দুই শিশুর একজন সে নিজে, আর অন্যজন অবিকল এই রহস্যময় যুবক। শেহজাদ হতবাক হয়ে যায়। যুবকটি ধীরে ধীরে বলে, আমার নাম গোলাম। আমি তোমার যমজ ভাই। বহু বছর আগে ট্রেন দুর্ঘটনার পর সবাই ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু আমি বেঁচে ছিলাম। অন্যের কাছে বড় হয়েছি, তাই আজ আমি সেই মানুষ নই যাকে তুমি খুঁজে বেরিয়েছ। এই কথা শুনে শেহজাদের চোখে বিস্ময় আর আবেগ একসঙ্গে ফুটে ওঠে। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেন শোনা যায়। শেহজাদ ও গোলাম একে অপরের দিকে তাকায়। তারা বুঝে যায় এখন আর শুধু নিজেদের জন্য নয়, সত্য প্রকাশের জন্য একসঙ্গে লড়তে হবে। তাদের সেই নীরব সিদ্ধান্তের মধ্য দিয়েই আরও বড় সংঘর্ষের সূচনা হয়। পরদিন সকালে পুরো শহর উত্তেজনায় ফেটে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শত ব্যাংকের গোপন টানেলের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। সংবাদ মাধ্যমও একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকে। অর্থমন্ত্রী শেষ চেষ্টা হিসেবে সব দোষ নিজের সহযোগীদের ওপর চাপিয়ে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু ঠিক বিমানবন্দরে পৌঁছানোর আগেই শেহজাদ, গোলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে ঘিরে ফেলে। পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। অর্থমন্ত্রী শেষবারের মতো শেহজাদকে হুমকি দিয়ে বলে, আমাকে ধরলেও আমার সাম্রাজ্য শেষ হবে না। শেহজাদ শান্তভাবে উত্তর দেয়, একজন মানুষকে হারানো সহজ, কিন্তু সত্যকে হারানো যায় না। ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে রিশাদও পালাতে গিয়ে ধরা পড়ে। ফাতেমা অবশেষে সব ভয় কাটিয়ে সত্য প্রকাশ করে এবং তার বিরুদ্ধে করা ব্ল্যাকমেইলের অভিযোগ জানায়। ঋতু শেহজাদের কাছে এসে বলে, আমি শুধু সত্যটাই জানতে চেয়েছিলাম। শেহজাদ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, সবকিছু আবার নতুন করে শুরু করা যায় যদি বিশ্বাসটা ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে দূরের সূর্যোদয় দেখছে। বহু বছরের বিচ্ছেদ শেষে তারা শুধু পরিবারকেই ফিরে পায় না, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়েরও নতুন শপথ নেয়। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, আর পর্দায় ভেসে ওঠে, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সে আলোয় আসবেই। সমাপ্ত। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই পুরো শহরে একটাই খবর ছড়িয়ে পড়ে। সততা ব্যাংকের গোপন টানেল, কালো টাকা, নকল নোটের কারবার এবং অর্থমন্ত্রীর দুর্নীতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। শত মানুষ সততা ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। কেউ নকল নোট হাতে নিয়ে বিচার চায়, কেউ আবার বছরের পর বছর প্রতারণার শিকার হওয়ার কষ্টের কথা বলতে থাকে। সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার শুরু করে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, যে মানুষ দেশের অর্থ রক্ষার দায়িত্বে ছিল, সে কিভাবে মানুষের কষ্টের টাকা লুট করল? এদিকে অর্থমন্ত্রী তার বিলাসবহুল বাড়িতে বসে একের পর এক ফোন করতে থাকে, কিন্তু কেউ আর তার ফোন ধরতে চায় না।
যাদের দিয়ে এতদিন ক্ষমতা দেখিয়েছে তারাই একে একে দূরে সরে যায়। নিজের আইনজীবীও জানিয়ে দেয় এবার তাকে বাঁচানো খুব কঠিন। তখন অর্থমন্ত্রী শেষ সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে পালাতে হবে। গভীর রাতে গোপনে একটি গাড়িতে করে সে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সে জানত না তার প্রতিটি পদক্ষেপের খবর ইতোমধ্যেই শেহজাদ ও গোলামের কাছে পৌঁছে গেছে। অন্যদিকে শেহজাদ, গোলাম এবং তাদের সহযোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অর্থমন্ত্রীর সব প্রমাণ তুলে দেয়। বিমানবন্দরের কয়েক কিলোমিটার আগেই আইন শৃঙ্খলা বাহিনী পুরো রাস্তা ঘিরে ফেলে। অর্থমন্ত্রীর গাড়ি থামিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। প্রথমে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তারপর দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেয়। মুহূর্তেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের ধাওয়াপাল্টা ধাওয়ার পর তার দেহরক্ষীরা একে একে ধরা পড়ে। শেষ পর্যন্ত অর্থমন্ত্রীও পালানোর সব পথ বন্ধ দেখে হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক তখনই শেহজাদ ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায়। অর্থমন্ত্রী মাথা নিচু করে বলে, আমি টাকা, ক্ষমতা আর অহংকারের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই পৃথিবীতে টাকাই সবকিছু। শেহজাদ শান্ত গলায় উত্তর দেয়, মানুষের অভিশাপ আর অন্যায়ের ওপর দাঁড়িয়ে কোনো সাম্রাজ্য চিরদিন টিকে থাকে না। আজ তোমার পতন হয়েছে তোমার নিজের লোভের জন্য। এদিকে রিশাদ পালিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাকেও গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে অর্থমন্ত্রীর নির্দেশেই সে ফাতেমাকে ব্ল্যাকমেইল করেছিল। এই স্বীকারোক্তির পর ফাতেমার মাথা থেকে বহুদিনের বোঝা নেমে যায়। সে কান্নায় ভেঙে পড়ে এবং শেহজাদের কাছে ক্ষমা চায়। শেহজাদ তাকে দোষারোপ না করে শুধু বলে, ভয়ের কাছে হার মানলে মানুষ ভুল করে, কিন্তু সত্য বলার সাহসী মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায়। এরপর ঋতু শেহজাদের সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই নীরব থাকে। তারপর ঋতু বলে, আমি কখনো তোমার বিরুদ্ধে ছিলাম না। আমি শুধু সত্যটা জানতে চেয়েছিলাম। শেহজাদ মৃদু হেসে উত্তর দেয়, সত্য অনেক দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সব অন্ধকার দূর করে দেয়। এরপর গোলাম ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসে। বহু বছর পর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। গোলাম বলে, আজ যদি আমি তোমাকে না পেতাম তাহলে হয়তো সারা জীবন অপরাধীর জীবন নিয়েই বেঁচে থাকতাম। শেহজাদ তার কাঁধে হাত রেখে বলে, আজ থেকে আমরা শুধু দুই ভাই নই, অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা দুই সৈনিক। কয়েকদিন পর আদালতে অর্থমন্ত্রী ও রিশাদের বিচার শুরু হয়। আদালত সব প্রমাণ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আদেশ দেয়। সততা ব্যাংকের অবৈধ সম্পদ জব্দ করা হয় এবং প্রতারণার শিকার মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আসে। বহু অসহায় পরিবার আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায়, সূর্যাস্তের আলোয় শেহজাদ ও গোলাম একটি উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে দূরের শহরের দিকে তাকিয়ে আছে। শেহজাদ ধীরে ধীরে বলে, দুনিয়ায় টাকার চেয়ে বড় শক্তি হল সত্তা আর মানুষের দোয়া। যে মানুষ এই দুইটা হারিয়ে ফেলে, সে সবকিছু পেয়েও শেষ পর্যন্ত হেরে যায়। গোলাম মৃদু হেসে তার পাশে দাঁড়ায়। ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে। ব্যাকগ্রাউন্ডে আবেগঘন সুর বাজে, আর পর্দায় ভেসে ওঠে, অন্যায় যত শক্তিশালী হোক, সত্য একদিন না একদিন জয়ী হবেই। সমাপ্ত।